আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুফিয়ান চলে এসেছি আবার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওর জন্য আপনারা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন। মূলত স্টাডি ইন নেদারল্যান্ডস নিয়ে আজকে আমার এই ভিডিওটা। অ্যান্ড 2025 সালের সেপ্টেম্বর ইনটেকে যারা আসবেন নেদারল্যান্ডসে তাদের জন্য এই ভিডিওটা মূলত। সো ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন, আশা করি খুব সুন্দর ইনফরমেশন পাবেন। নেদারল্যান্ডস হচ্ছে বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অতি জনপ্রিয় একটা দেশ হতে চলছে, শুধুমাত্র স্টাডির জন্য। কারণ ইউরোপের মধ্যে একমাত্র নেদারল্যান্ডসই হচ্ছে সবচাইতে বেশি ইংলিশ স্পিকিং হয়ে থাকে এখানে। এবং বর্তমানে নেদারল্যান্ডসে কিন্তু ইংলিশ যে কোর্সগুলো আছে এগুলো কিন্তু দিন দিন বেড়েই চলছে। আর ইঞ্জিনিয়ারিং নেদারল্যান্ডসে টপ নচ। সো কেন নেদারল্যান্ডস মানুষ চুজ করবে না? অ্যান্ড আমি আজকে কথা বলবো বেসিকলি হচ্ছে ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স নিয়ে। ব্যাচেলর স্টুডেন্টরা যখন পড়তে আসবে বা মাস্টার্স হোয়াট এভার, কমন একটা জিনিস অবভিয়াসলি লাগবে, সেটা হচ্ছে আইএলস, উইচ ইজ ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা ছাড়া আপনি কোনোভাবেই আসলে স্টাডির জন্য স্টাডি পারমিটটা আগাতে পারবেন না, এটা ম্যান্ডেটরি। যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের যদি আইএলস করা থাকে ওয়েল অ্যান্ড গুড, ভিডিওটা সামনে এখন। আইএলস না করা থাকলেও দেখতে পারেন কী আসলে ডকুমেন্ট লাগবে, সেগুলো আপনারা বুঝাবেন। বাট আইএলসটা লাগবে। এখন আইএলসটা আসলে কত লাগবে এটা ডিপেন্ড করে আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটির উপর। কারণ একটা ইউনিভার্সিটির আইএলসের রিকোয়ারমেন্ট থাকে একরকম, আবার কোর্সগুলোর উপর ডিপেন্ড করে। এখন ধরেন যে লাইফ সায়েন্সের কিছু কোর্স আছে, এগুলো আইএলস একটু কম হলেও চলে। আবার কিছু ইঞ্জিনিয়ারিং কোর্স থাকে, সেগুলোর জন্য আইএলসের রিকোয়ারমেন্টটা একটু তারা বেশি চায়, কারণ কোর্সগুলো ওরকম করেই সাজানো। তারা চেষ্টা করেছে ইংলিশের স্কিলসের উপর যেন তাদের কোর্সটা ঠিক মতো চলে, না হলে স্টুডেন্টরা এখানে কোর্সটা রান করতে পারে না, এটা হচ্ছে প্রবলেমে পড়ে। সো ফর ব্যাচেলর মিনিমাম 6 আইএলসের প্রয়োজন পড়ে, নো ব্যান্ড লেস দেন 5.5 থাকলে গুড এনাফ। আর মাস্টার্সের জন্য অবভিয়াসলি 6.5 থেকে 7 পর্যন্ত তারা রিকমেন্ড করে, ডিপেন্ড অন দ্য ইউনিভার্সিটি। আইএলস নিয়ে তো আমরা কথা বললাম, এবার চলে আসি আমরা ডকুমেন্টস নিয়ে। আসলে কি ডকুমেন্টস আপনারা রেডি করবেন বা আপনাদের রেডি থাকতে হবে? প্রথমত হচ্ছে ব্যাচেলর মাস্টার্স দুজনের জন্যই এসএসসি তো অবভিয়াসলি, সায়েন্স কমার্স আর্টস হোয়াট এভার এসএসসি লাগবেই। তারপরে এইচএসসি। এখানে আবার কিছু স্টুডেন্ট আছে যারা এইচএসসি করে না, তারা কি করে ডিপ্লোমা করে, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা বাংলাদেশে আমরা বলে থাকি, 4 বছরের মেবি কোর্স, আই এম নট শিওর অ্যাকচুয়ালি। সো তারাও কি অ্যাপ্লাই করতে পারবে? অবভিয়াসলি তারা অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। আমার এখানে অনেক ফ্রেন্ড আছে যারা ডিপ্লোমা শেষ করে আবার ব্যাচেলার্স করছে, পারবেন, অবভিয়াসলি পারবেন, বাট ডকুমেন্টটা লাগবে কিন্তু অবভিয়াসলি। হ্যাঁ, আচ্ছা, এসএসসি, এইচএসসি, আইএলসের ডকুমেন্টস, তারপরে একটা বা দুইটা মোটিভেশনাল লেটার, যেটা খুবই গুরুত্বপূর্ণ মাস্টার্সের জন্য। আবারও বলতেছি, মাস্টার্সের জন্য কিন্তু মোটিভেশনাল লেটারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার, যদি আপনারা মানে ম্যানেজ করতে পারেন কলেজ থেকে অথবা ইউনিভার্সিটি থেকে, ওয়েল অ্যান্ড গুড। তারপরে আপনাদের সিভি লাগবে, সিভি আবার রেজুমি, এটা আবার মাস্টার্সের জন্য অবভিয়াসলি। ব্যাচেলর সাবমিট করলে ভালো, না সাবমিট করলেও তেমন কোনো প্রবলেম করে না, আসলে ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে কিন্তু, ঠিক আছে? তো ইনিশিয়াল এই ডকুমেন্টটা আপনাদেরকে কিন্তু প্রথমত লাগবে। আচ্ছা, বাংলাদেশি স্টুডেন্টদের একটা মোটামুটি কমন প্রবলেম থাকে, সেটা হচ্ছে নামের কারেকশনটা কিন্তু তারা করে না। সেটা বাবা মার হতে পারে, সেটা নিজের নামের হতে পারে। সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, এটা নিয়ে খুব বেশি স্ট্রাগল করবেন কিন্তু। ইভেন ইউনিভার্সিটি থেকে আপনাকে রিজেক্টও করে দিতে পারে। ইউনিভার্সিটি রিজেক্ট না করলেও যদি পেয়ে যান, আপনি ভিসাতে ধরা খাবেন ভাইয়া। সো অবভিয়াসলি এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার নাম, আপনার জন্মসাল, আপনার আব্বু আম্মুর নাম, মানে আপনার যে ইনিশিয়াল যে ইনফরমেশনগুলো আছে, এগুলো যেন পাসপোর্ট, আপনার মোটিভেশনাল লেটার, আপনার রিকমেন্ডেশন লেটার, আপনার জন্ম সনদ, আপনার এসএসসি, এইচএসসি যেই সার্টিফিকেটগুলো আছে ইনক্লুডিং আইএলস, সবগুলোতে যেন সেম টু সেম থাকে, অ্যাড্রেস সহ সেম রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ বাংলাদেশি স্টুডেন্টদের যদি সামান্য পরিমাণ ইনফরমেশনে প্রবলেম হয়, নামে হোক বা যেটাই হোক, ভিসা রিজেক্ট করে দিবে। আপনার কিন্তু ইউনিভার্সিটি থেকে অফার লেটারটা ক্যান্সেল করে দিবে, অথবা অফার লেটার দিবেই না। কারণ বাংলাদেশি স্টুডেন্টদের উপর মানে নেদারল্যান্ডসে অথবা বলতে পারেন ইউরোপিয়ানদের, তাদের ইমিগ্রেশন অফিসার অথবা যারা ইন্টারন্যাশনাল অফিসে যারা এগুলো করে, রিক্রুটমেন্ট করে স্টুডেন্টদের, তারা কিন্তু আসলে বিশ্বাস করতে পারে না। কেন বিশ্বাস করতে পারে না, এটার জন্য আমি আরেকদিন ডিটেলস আমি ভিডিও করব, আজকে না। তো চলেন, সো ইনিশিয়াল এই ডকুমেন্টসগুলো যখন থাকবে, এগুলো আপনি রেডি করবেন। রেডি করার পর আপনার ইউনিভার্সিটিতে আপনার এখন অফার লেটার লাগবে। আচ্ছা, ইউনিভার্সিটির অফার লেটারটা এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, নেদারল্যান্ডসে স্টাডি করার জন্য আপনার ইউনিভার্সিটি যত ভালো হবে, আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিং যত ভালো হবে, আপনি তত আপনার ভিসা পাওয়ার রেশিওটা আপনার তত বেড়ে যাবে।
ফর অ্যান এক্সাম্পল, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি দুইটাই কিন্তু ভালো। এখন ঢাকা ইউনিভার্সিটিকে আমরা বেশি প্রায়োরিটি দিই, কেন? এটা পাবলিক। আর নর্থ সাউথকে আমরা সেকেন্ড লিস্টে রাখি, কারণ এটা প্রাইভেট। বিষয়টা আপনারা নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পারছেন। সো নেদারল্যান্ডসে আসার ক্ষেত্রে এরকম ইউনিভার্সিটি যদি রেশিও, মানে ইউনিভার্সিটিটা যদি ভালো হয়, তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা খুব বেশি। নেদারল্যান্ডসে আপনি ইউনিভার্সিটিতে কিভাবে অ্যাপ্লাই করবেন? ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা থার্ড অ্যাকাউন্ট খুলতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আমরা বা আপনারা যারা দেখেছেন যে অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা বা এই সকল কান্ট্রিতে কিন্তু আমরা ইউনিভার্সিটি নাম বের করি, অথবা ইউনিভার্সিটি পোর্টালে ঢুকলেই কিন্তু আমরা তাদের অ্যাপ্লিকেশন পোর্টাল পেয়ে যাই, সেখান থেকে কিন্তু আমরা অ্যাপ্লাই করি। কিন্তু নেদারল্যান্ডসে এই নিয়মটা না। নেদারল্যান্ডসে আপনার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার জন্য মূলত আপনাকে স্টাডি লিঙ্ক একটা অ্যাকাউন্ট খুলতে হবে। স্টাডি লিঙ্কের অ্যাকাউন্টের ডিটেলস এবং অ্যাকাউন্টের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইজিলি পেয়ে যাবেন। আপনারা যেভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেন, ঠিক তেমনিভাবেই স্টাডি লিঙ্কটা অ্যাকাউন্ট আপনাদের কীভাবে খুলতে হবে, সেম ক্রাইটেরিয়া। জাস্ট আপনাদের ইনফরমেশন দেবেন, পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করবেন, হয়ে গেছে স্টাডি লিঙ্কটা ওপেন করা। আর এই স্টাডি লিঙ্কটা কীভাবে ওপেন করবেন, ক্রিয়েট করবেন, এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে আসি স্টুডেন্ট লিঙ্ক দিয়ে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাকচুয়ালি আপনারা যখন ফেসবুকে কী করেন, আমরা কোনো বন্ধু, নতুন বন্ধু অ্যাড করার জন্য আমরা সার্চ অপশনে গিয়ে নতুন বন্ধু নাম দিয়ে খুঁজি, সেম অ্যাজ স্টাডি লিঙ্কেও আপনি সেম করে ইউনিভার্সিটির নাম খুঁজবেন এবং ইউনিভার্সিটি ডিটেলস বের করবেন, এরপরে সেখানে অ্যাপ্লাই করার থাকবে অপশন, আপনি অ্যাপ্লাই করে ফেলবেন, শেষ। এটাই হচ্ছে একেবারেই সোজা প্রসেস স্টাডি লিঙ্কের জন্য। আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকে অবভিয়াসলি ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখন আপনি স্টাডি লিঙ্ক যে খুলেছেন, সেখানে কিন্তু আপনি অলরেডি আপনার ডকুমেন্ট সাবমিট করে দিচ্ছেন, অর্থাৎ আপনার এসএসসি, এইচএসসি যে সকল আপনার ডকুমেন্টসগুলো আছে, সেগুলো কিন্তু আপনি অলরেডি কী করছেন, স্টাডি লিঙ্কে কিন্তু আপনি সাবমিট করছেন। সো ইউনিভার্সিটি যখন আপনাকে রিচ করবে, আপনার স্টাডি লিঙ্কটা তারা চেক করবে যে ওখানে আপনার কী কী ডকুমেন্টস আছে, অথবা তাদের যে রিকোয়ারমেন্টস তারা সেগুলোকে আপনি ফিল আপ করেছেন কিনা, সেগুলো সব চেকিং করার পর আপনাকে দুইটা জিনিস হয়তো করতে পারে। প্রথম, আপনাকে হয়তো রিটেন এক্সামের জন্য ডাকবে অনলাইনে, এটা ডিপেন্ড করে, অনেক ইউনিভার্সিটি নেয়, আবার অনেক ইউনিভার্সিটি নেয় না। আর সেকেন্ড, যেটা সবচাইতে বেশি করে, আপনাকে একটা ইন্টারভিউ, শর্ট একটা ইন্টারভিউর জন্য কল করবে। ইন্টারভিউতে তারা কী প্রশ্ন করে, অথবা ইন্টারভিউ নিয়ে ডিটেলস আমি আরেকদিন অন্য একটা ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলবো, যাতে করে ইন্টারভিউর একটা সুন্দর প্রিপারেশন আপনাদের হয়ে যায়। ওকে, ইন্টারভিউ দেবেন। ইন্টারভিউ দেওয়ার পর তারা আপনাদেরকে বলবে যে আপনি ওয়েট করেন, হয়তো আপনাকে 2-1 দিনের মধ্যে জানাবে ইয়েস আর নো। কিছুদিন, সর্বোচ্চ 7 ওয়ার্কিং ডেজ অথবা 3-4 ওয়ার্কিং ডেজের মধ্যে ডিপেন্ড করে, আপনাকে জানাবে যে যদি আপনাকে তারা নেয়, অবভিয়াসলি আপনাকে একটা অফার লেটার দিয়ে দিবে, খুব সুন্দর করে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে, এবং সেই অফার লেটারের সাথে সাথেই আপনাকে একটা ইনভয়েস দিয়ে দেবে, ইনভয়েস না, আপনাকে একটা কন্ডিশনাল লেটার দিয়ে দিবে, যেখানে আপনি কোন কোর্সে যাচ্ছেন এবং আপনার 4 বছরের এই কোর্সটা এবং সব ডিটেলস সব কিছু তারা একটা সুন্দর ক্রাইটেরিয়া করে একটা কন্ডিশনাল লেটার দিবে, সেখানে করে আপনাদের কিন্তু এই অফার লেটারটা, এটাকে আমরা অফার লেটার মতো বলি। তো এই অফার লেটারটা দেওয়ার পর আপনি এই লেটারটা নেবেন, নিয়ে আপনি এখানে টিউশন ফিস সব কিছু ডিটেলস বলা আছে, সেই ডিটেলস মতো করে আপনি আপনার একটা স্টুডেন্ট ফাইল খুলবেন ব্যাংকে। বাংলাদেশে অনেকগুলো স্টুডেন্ট ফাইল ব্যাংক আছে, মানে ব্যাংক আছে যারা স্টুডেন্ট ফাইল ওপেন করে। তো সেখানে যে আপনি আপনার এই অফার লেটারটা দিবেন, দেওয়ার পর তারাই সব ডকুমেন্ট নিয়ে, সেটা তখনই বুঝবেন আপনাদের এক একটা ব্যাংকের ক্রাইটেরিয়া এক এক রকম থাকে। তারপর আপনি টিউশন ফিস পাঠিয়ে দিবেন। টিউশন ফিস পাঠানোর পর ব্যাংক থেকে একটা সুইফট কপি নেবেন। ওই সফট কপি আপনি আবার ইউনিভার্সিটিকে মেইল করবেন যে আমি এরকম টাকা পাঠিয়েছি, এখন আমার পরবর্তী প্রসেস কি। ইউনিভার্সিটি তখন আবার ক্রস ম্যাচিং করবে যে আপনি তাদেরকে টাকাটা দিয়েছেন কি না। তারপরে তারা আপনাকে ফাইনালি বলবে যে আপনার ভিসার জন্য তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন। ইয়েস, নেদারল্যান্ডস একটা বড় সুবিধা হচ্ছে যে তারা নিজেরাই আপনাদের ভিসাগুলো অ্যাপ্লাই করে, আপনার নিজ থেকে ইমিগ্রেশন অফিস বা আপনাকে কোনো অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে না। নেদারল্যান্ডসের একটা সুন্দর একটা জিনিস হচ্ছে আপনার ভিসাটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে। এই জন্য আমি প্রথমে বলেছি যে ইউনিভার্সিটি যদি র্যাঙ্কিং আপনার ভালো হয়, ভাই একটা ভালো ইউনিভার্সিটি আপনি অফার লেটার পান, তাহলে কিন্তু আপনার ভিসা রেশিওটা বেড়ে যায়। আই গেস বুঝতে পারছেন। ওকে, আপনি টিউশন ফিস জমা দিলেন এবং ইউনিভার্সিটি আপনাকে জানালো যে আপনি টিউশন ফিস তাদেরকে পরিশোধ করেছেন, আপনি তাদের যে কন্ডিশন কিছু ডকুমেন্টস আছে সেগুলো আপনি সাবমিট করলেন, তারা ভিসা অ্যাপ্লাই করলো। তার পরবর্তী প্রসেসটা কি, তখন আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। ওরা আপনার জন্য
ভিসা অ্যাপ্লাই করবে। ভিসা অ্যাপ্লাই করার পর আপনাকে একটা ডেট দিবে যে 10 ওয়ার্কিং ডেজ 20 ওয়ার্কিং ডেজের মধ্যে হয়তো তারা একটা রিপ্লাই আপনাকে দেবে। বেসিকলি 17 ওয়ার্কিং ডেজ বা 20 এরকম ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে তারা একটা রিপ্লাই করে দিবে যে আপনার ভিসা হয়েছে কি হয় নাই। নেদারল্যান্ডসে ভিসা হওয়া মানে হচ্ছে IND অ্যাপ্রুভাল, এক্স্যাক্টলি IND অ্যাপ্রুভাল বলে এটাকে, ঠিক আছে। তো যখনই আপনার IND অ্যাপ্রুভাল চলে আসবে তার সাথে সাথেই তারা আপনাকে আবার মেইল করবে যে এরকম এরকম আপনি IND অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, অর্থাৎ আপনি ভিসা পেয়ে গেছেন, এবার আপনার পরবর্তী প্রসেসে আপনি আগান। অর্থাৎ আপনি আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের ফুল স্ক্যান কপি সহ তারা ওই যে আপনাকে IND অ্যাপ্রুভালের লেটারটা দিবে সেটা, এবং MVV ফর্ম ওইটাও আপনাকে তারা কিন্তু ওখান থেকেই দিয়ে দিবে, ওই লেটারেই দিয়ে দিবে। এইগুলো নিয়ে আপনি বাংলাদেশে দ্য রয়্যাল ডাচ এম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নেবেন? সুন্দর মতো www.royaldutchembassy.bd.com আপনি যাবেন, যাওয়ার পর সেখানেই আপনি তাদেরকে একটা মেইল অ্যাড্রেস পাবেন, সেই মেইল করবেন তাদেরকে যে আপনি এরকম নেদারল্যান্ডসের ভিসা পেয়েছেন স্টাডি পারমিটে, এই মুহূর্তে এখন আপনার পরবর্তী প্রসেস কি, বা আপনি হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট চান পাসপোর্টটা জমা দেওয়ার জন্য। তারা আপনাকে একটা সুন্দর একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে, একটা ডেট এবং একটা টাইম দিবে। তারপর আপনি গুলশান 2 দ্য রয়্যাল ডাচ এম্বাসি পুবলি ব্যাংকের অপোজিটে, যেটা অর্থাৎ VFS গ্লোবাল, যেখানে মানে অনেকগুলো দেশের কিন্তু ফাইল সাবমিট করে, তার অপোজিটেই দ্য রয়্যাল ডাচ এম্বাসিটা আছে। সেখানেই আপনি সুন্দর মতো আপনার যা ডকুমেন্টস আছে এবং পাসপোর্ট আছে সেগুলো আপনি ওই টাইমে ঠিক আধা ঘন্টা আগে জমা দিবেন। জমা দেওয়ার পর খুবই সিম্পল, তারা আপনাকে ওই সাথে সাথেই একটা রিসিপ্ট দিব। রিসিপ্টের মধ্যে আপনাকে বলা থাকবে যে কবে আপনি পাসপোর্টটা পাচ্ছেন। আপনার ডকুমেন্ট যদি সব কিছু ক্লিয়ার থাকে এবং সব 100% কারেক্ট, যদি আপনি লিগালি আপনি এই ডকুমেন্টটা সাবমিট করে থাকেন, তাহলেই কিন্তু আপনি ভিসাটা পাবেন, ঠিক আছে। ভিসা কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন, মানে ভিসার স্টিকারের কথা আমি বলছি কিন্তু, ঠিক আছে। স্টিকারটা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। শেষ যেই তারিখে আপনাকে যেতে বলবে তার আধা ঘন্টা আগে আপনারা উপস্থিত থাকবেন দ্য রয়্যাল ডাচ এম্বাসিতে। মেবি 23 to 25 ওয়ার্কিং ডেজের মধ্যে হয়তো আপনাকে পাসপোর্টটা ব্যাক করবে। ডিপেন্ডস আপনার রাশটা কি চলে, মানে কেমন টাইমে আপনি যাচ্ছেন। তো যেহেতু সেপ্টেম্বর ইনটেক নিয়ে কথা বলছি অথবা জানুয়ারি ইনটেক, তো ওই সময়গুলোতে না আসলে স্টুডেন্টগুলো বেশি থাকে, ঠিক আছে। তো একটু রাশ আর কি থাকে। আমার সময় আমি প্রায় 23 দিন আমাকে ওয়েট করতে হয়েছিল, ঠিক আছে, পাসপোর্টটা কালেকশন করার জন্য। পাসপোর্ট সাবমিট করার প্রায় 23 থেকে 24 দিন পর আমি আমার পাসপোর্টের ডেটটা পেয়েছি। ওয়ার্কিং ডেজ আমি ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে কিন্তু বাদ দিয়ে কথা বলছি, তাহলে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অ্যাড করলে কিন্তু আরও বেশি টাইম লেগে যায় কিন্তু। সো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। অ্যান্ড আপনি যখন ভিসাটা অন ডেটে আপনি রিসিভ করবেন, আলহামদুলিল্লাহ আপনি ভিসা পেয়ে গেছেন। এখন আপনি প্লেনের টিকিটটা কেটে আপনি দ্রুত নেদারল্যান্ডসে চলে আসতে পারেন, চলে আসতে পারেন এখানে, ঠিক আছে। সো এটা মাস্টার্স অ্যান্ড ব্যাচেলরের সব মানে দুইটার জন্য কিন্তু একদমই সেম প্রসিডিউর। মাস্টার্সে একটু ভিন্ন, মাস্টার্সে কিছু কাগজপত্র বেশি পড়ে, কারণ মাস্টার্সে আমাদের যে রিসার্চ পেপারগুলো আছে অথবা থিসিস আছে অথবা প্রজেক্ট আছে সেগুলো তারা ভালো মতো চেক করে যদি আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই বা স্কলারশিপের জন্য এলিজিবল হতে চান। নেদারল্যান্ডস একটা প্রবলেম কি জানেন, স্কলারশিপ কিন্তু সহজে দিতে চায় না তারা, কারণ এখানে স্টুডেন্টের সংখ্যা অলরেডি অনেক বেশি হয়ে গেছে। তো তাদের একটা এস্টিমেট থাকে, তাদেরকে দিয়ে পরে দিতে চায় না, আর দিলেও খুবই কম সংখ্যক স্টুডেন্টদের দিচ্ছে। আর বাংলাদেশি স্টুডেন্টদের দেখলে এখন কেন জানি অ্যাকসেপ্ট করতে চায় না। অ্যান্ড এটাতে আমি আর কি বলবো, কারণ কিছু প্রবলেম আছে, এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে খুলে দেবো। তো আশা করি আপনাদের ভিডিওটা হয়তো ভালো লেগেছে। ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনারা পরবর্তী কী ভিডিও চান, এবং আমার এই কথাগুলোর মধ্যে যদি আপনার মনে হয় যে কিছু আরও ইনফরমেশন দেওয়া দরকার, আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আমি দরকার হলে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করবো, অথবা সেটার উপর ডিপেন্ড করে আরেকটা ভিডিও বানাবো। আর টিউশন ফিস কেমন হবে এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আজকে খেলে আমি স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে কথা বলছি, সেগুলো নিয়ে বলে ভিডিওটা আরও অনেক বেশি লেন্দি হয়ে যেত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেদারল্যান্ডসে।